আমি একজন সাধারণ তরুণ যে হচ্ছে হলো স্বপ্ন দেখতে পছন্দ করি এবং স্বপ্ন চেস করে ওইটাকে ফুলফিল করতে পছন্দ করি। ইয়চ্ছর আরেকটি পর্বে আপনাদের সবাইকে তাই স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রিয় হোস্ট ইফতেখার সিদ্দিকী ইফতি। তো আপনারা জানেন আমাদের ইয়চ্ছর উদ্দেশ্য হচ্ছে আমরা ব্রিটেনে বসবাসরত আমাদের বাঙালি তরুণ যারা নিজ নিজ সেক্টরে ভালো কাজ করতেছে তাদের আনা, তাদের বোঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা, তাদের সফলতার রহস্য। সেখান থেকে আমরা কীভাবে অনুপ্রেরণা নিয়ে আমাদের লাইফটাকে আমরা সেটেল করব, আমরা আমাদের নিজের ক্ষেত্রে সফল হব, সেটাই হচ্ছে ইয়চ্ছর LB24 এর এই শোর উদ্দেশ্যই। তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন গেস্ট আনি, বিভিন্ন সেক্টর থেকে আনি এবং এনে কেউ একজন চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, যেকোনো সেক্টরে একজন ফটোগ্রাফার হোক, ভিডিওগ্রাফার হোক, যে সেক্টরে ওনারা কাজ করতেছেন না কেন ওই সেক্টরে অভিজ্ঞতাটা আমরা কীভাবে কাজে লাগাবো, আমরা কীভাবে সফল হব, সেটা হচ্ছে উদ্দেশ্য। আজকে আমি খুবই খুশি এবং আমি নিজেও আসলে ওয়েট করতেছিলাম এতদিন ধরে আমার একজন গেস্টকে আনার জন্য। উনি হচ্ছে মিনহাজ সাইরাস ভাই। উনি বাংলাদেশে পাঠাওতে কাজ করেছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসাবে, তারপর আমাজনে কাজ করতেছে, এখন উনি সেন্সবারিতে কাজ করতেছে ক্লাউড সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। উনি ক্লাউড ইঞ্জিনিয়ারিংয়ে আপনার এক্সপার্ট। তো উনার সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব উনি কীভাবে উনার ক্যারিয়ারটা স্টার্ট করেছিল এবং উনার মতো যদি আমরাও স্বপ্ন দেখি এবং আপনার যারা আমাদের এপিসোডটা দেখছেন তারা যদি স্বপ্ন দেখেন কিভাবে আমরা এই স্বপ্ন দেখে আমরা সফল হব, এইটাই হচ্ছে আমাদের এই এপিসোডের পুরোটা আমরা জুড়ে এইটাই থাকবে। তো সাইরাস ভাই, প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের LB24 এর শোতে, ইয়ত শোতে। আমরা খুবই খুশি আপনি আসছেন এবং আমি আসলে খুবই এক্সাইটেড। আমি জানি আমাদের শোটা অনেক ইনফরমেটিভ হবে, যারা শোটা দেখছেন তারা অনেক জিনিস জানতে পারবেন। তো প্রথমে বলে নেই, আমি খুব প্রাউড ফিল করতেছি যে আপনার একজন বাংলাদেশি হিসাবে আপনি সেন্সবারি, আমাজনের মতো আপনি কাজ করেছেন, তারপর আমাদের শোতে আসছেন। তো আমি যদি বলি যে ব্যক্তিগতভাবে আপনি আসলে কি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদি দর্শকের সাথে একটু পরিচয় দিতেন, আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু বলতেন। কারণ আমি তো জানি দর্শক তো অনেকে হয়তো সাইরাসকে মানে নামে হয়তো চিনবে, আপনি হয়তো শুধু যে আমাজনে কাজ করেছেন, এটা ছাড়াও আর কি পরিচয় দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ধন্যবাদ ইফতি ভাই, আপনার আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমার জন্য খুব সৌভাগ্যের এইখানে এরকম একটা প্ল্যাটফর্মে ব্রিটেনে আপনার সাথে সবার সাথে পরিচিত হওয়া, কথা বলতে পারার। আমি পার্সোনালি আমাকে যদি ডিসক্রাইব করি, আমি সাইরাস, আমি একজন সাধারণ তরুণ যে হচ্ছে হলো স্বপ্ন দেখতে পছন্দ করি এবং স্বপ্ন চেস করে ওইটাকে ফুলফিল করতে পছন্দ করি। যতক্ষণ না আমি এটা কমপ্লিট করি ততক্ষণ আমি নিজেকে আসলে ওই রেসটা ফিল করি না যে আমাকে আসলে ওই আমার গোল যেটা আমাকে ওটা ফিল করতে হবে। এটা আসলে আমি বলবো আমার পরিচয়, আমি আমাকে ওইভাবে দেখি। আর সবার জন্য আমি সাইরাস, কারেন্টলি অ্যামাজনে সেমসিবিলিতে কাজ করতেছি। আগে ছিলাম অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো অ্যারাউন্ড আজকে প্রায় 12 বছর আমি ইন্ডাস্ট্রিতে, স্টার্টিং ফ্রম মুক্ত সফটওয়্যার লিমিটেড, অনেকগুলি সফটওয়্যার কোম্পানিতে কাজ করা হয়েছে। এটা কিসে এসে কাজ করেছেন আপনি? ওই হিসেবে বললে আসলে আমি বলবো আমার যেরকম সেন্সবেরির আপনার সিবি আমি দেখেছি ভাই, শুধু পৃষ্ঠার উল্টাইতে হয় এরকম, এত এক্সপেরিয়েন্স। সেন্সবেরির জবটা আমি বলবো আমার জীবনের সবচেয়ে লংগেস্ট জব, 3 ইয়ার্স। মানে 3 ইয়ার্স, এর আগে আসলে কোনো জবে আমার 3 ইয়ার্স কাজ করা হয়নি। এর আগে অ্যামাজনে ছিলাম 2 ইয়ার্স, এর আগে পাঠাওয়েছিলাম অ্যারাউন্ড 2 ইয়ার্স, এর আগে ছিলাম ফুরকান সফটওয়্যার লিমিটেড 1.5 বছর। এর আগে আমি কিছুটা সময় পাঠাওয়ের পরে ছিলাম হচ্ছে হলো ডয়েচ টেলিকমে। এটা ওদের অফিস ছিল এখানে বুলগেরিয়াতে 1 ইয়ার্স ছিলাম, ডয়েচ টেলিকমের সাথে কাজ করা হয়েছে। তো ওইখানে আসলে মোস্টলি আমাদের আইওটি ডিভাইসেস, তখনকার সময়ে যেটা আর কি আইওটি খুব ওই টাইমটাতে 2018-19-এর সময় খুব একটা বুম। ওই সময় আমার খুব লাকি ছিলাম যে আমি আইওটি নিয়ে কাজ করা হয়েছে, দেন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। এখন সেন্সবেরিতে এআই নিয়ে কাজ করা হয় প্রচুর। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি বাংলাদেশের একটি খুব অজপাড়া গ্রাম আমি বলবো, কারণ নারায়ণগঞ্জের একটা গ্রামের থেকে আমি উঠে আসছি। তো নর্থ ঢাকার মানুষ না আমি। তো ওইখান থেকে আমি আজকে এইখানে জব নিয়ে আমি ইউকেতে মুভ করছি এবং আজকে আল্লাহর রহমতে একটা ভালো পজিশন আছে। এইখানে আপনি আমাদেরকে ইনভাইট করছেন। আচ্ছা, আপনার নামটা কিন্তু খুব সুন্দর, সাইরাস। এই সাইরাস নামের অর্থটা কি? আচ্ছা, এটা আমি আসলে মানে অনেকের থেকে এই কোশ্চেনটা পাই, সেই জন্য আসলে এই জিনিসটা আমার জানা যে এই নামটা আসলে একটা পার্সিয়ান শব্দ। আরবি সিরাজ থেকে এটা আসছে, সিরাজ থেকে সাইরাস। তো সিরাজ শব্দের অর্থ হচ্ছিল অ্যাকচুয়ালি সূর্য। তো
সাইরাস নামের অর্থ হচ্ছিল সূর্য। আচ্ছা, সাইরাস ভাই, আমি একটা প্রশ্ন করি যে আমার আমার নিজের প্রশ্ন মনে করেন, আমি মনে করি দর্শকের আসলে প্রশ্ন। আমরা সবাই মনে করি যে আমাজনের মতো কোম্পানি বা সেন্সবারির মতো, সেন্সবারি হয়তো বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা চিনতে পারতেছে না। সেন্সবারি হইতেছে এখানে একটা রিটেল, একটা জায়ান্ট একটা কোম্পানি, একটা মাল্টিনেশনাল একটা কোম্পানি। তো এরকম কোম্পানিতে কাজ করতে হলে আপনি আসলে বাংলাদেশ থেকে যারা কাজ করতেছে তারা যে বুয়েট এরকম বড় বড় আপনার ইউনিভার্সিটি, তো আমি যতদূর জানি আপনি প্রাইভেট ইউনিভার্সিটির আপনি ছাত্র। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে কেউ এরকম একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করা আসলে সম্ভাবনা কতটুকু? এটা তো অবশ্যই আপনাই দেয়। কিন্তু যে অনেকের কাছে এটা একটা ধারণা থাকে যে আসলে সম্ভব না। বুয়েটের স্টুডেন্টরাই, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই শুধু এরকম পায় প্রাইভেট ইউনিভার্সিটি। আমি নিজে একজন প্রাইভেট ইউনিভার্সিটি। আমি জানি কিছুক্ষণ আগেও আমার আরেকজন গেস্ট ছিল। ও ছিল প্রাইভেট ইউনিভার্সিটি। তো এই যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েও যে ক্যারিয়ারে ভালো করা যায়, এটা আপনি আসলে কিভাবে দেখছেন এবং দর্শকরা আপনি কিভাবে এটা এক্সপ্লেইন করবেন? আমি এটা আসলে মানে আমি প্রাইভেট কি না পাবলিক ইউনিভার্সিটি এইটা নিয়ে আমি কখনোই ডিস্টিংগুইশ করি না। কারণ আমি অনেকগুলি কোম্পানিতে শুধু নিজের জব করা না, আমি অনেক রিক্রুটমেন্ট করছি, আমি ইন্টারভিউ নিয়েছি। তো আমি কখনো কোনো ইন্টারভিউয়ারকে আমি দেখি না যে আসলে সে প্রাইভেট না পাবলিক এইটা নিয়ে কখনো ডিস্টিংগুইশ করার জন্য। তো আমরা যেটা দেখি মোস্টলি স্কিল সেট। অনেস্টলি স্পিকিং সিইসি বা কম্পিউটার রিলেটেড জবের ক্ষেত্রে আমরা ইভেন সে কম মানে একাডেমিক তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডও খুব একটা বেশি আমরা চেক করি না যে সে আসলে ব্যাচেলার কমপ্লিট করছে, মাস্টার্স পিএইচডি আছে কিনা, এগুলো আমরা কখনো দেখিনি। Seriously? আমি নিজে ইভেন মাস্টার্স করি নাই, এখনো আমি জব করতেছি আজকে মোর দেন 10 ইয়ার্স। তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছিল, যদি আমি বাইরে মুভ করার ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলারটাই রিকোয়ার্ড হয়, স্পেশালি ইউকের জন্য আরএফকিউ লেভেল 6 মিট করার জন্য। আদারওয়াইজ আরএফকিউ আপনি স্কিলড অনেক হইলেও দেখা যায় আরএফকিউ লেভেল 6 মিট না করার কারণে আপনাকে হয়তো ভিসা স্পন্সর করতে পারবে না, সেই জন্য আপনি আসতে পারবেন না। কিন্তু অরিজিনালি সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা কোম্পানি থেকে আপনার স্কিল কতটুকু, ওইটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট রেদার দেন আপনি পাবলিক প্রাইভেট কোথা থেকে আসছেন। it এই doesn't যে matter. আমাদের দেশে যে মানুষরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য জীবন মানে লাইফের সব ইনভেস্ট করে ফেলে, তারপর পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এইটা আসলে এই যে এটা পিছনে ছুটছে, কিন্তু আপনার কথায় মনে হলো যে আপনি যে রিক্রুটার হিসেবে এক্সপিরিয়েন্স, আপনি আসলে এটা দেখেনি না কোন ইউনিভার্সিটির রেজাল্ট কি। তো এটা আসলে আমাদের যে বাংলাদেশের মানুষের ধারণা। তারপরে দেখেন সিজিপি এর জন্য কত স্টুডেন্ট সুইসাইড করে, সিজিপি মানে গোল্ডেন এ প্লাস না পাইলে। এটা আপনি আসলে এটা এটা থেকে আমরা কিভাবে বেরোবো? এটা আসলে আমি বলবো খুব দুঃখজনক। এটা শুধুমাত্র ছাত্রছাত্রী বা তাদের জন্য না, এটা আসলে আমি বলবো আমাদের বাবা মার পক্ষ থেকেও, যে আসলে তারা যেভাবে চিন্তা করে যে না আমার ছেলে, এটা ঠিক আছে একটা পুশ জীবনে একটা গোল সেট করা, ওইটার জন্য দরকার আছে। তো আমার যেরকম যখন আমি জীবনে আমার লক্ষ্য ছিল যে আমি এরকম একটা বড় জায়গায় আসবো, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করব, আমার আলহামদুলিল্লাহ এসএসসি পর্যন্ত আমার রেজাল্ট খুব ভালো ছিল। এইচএসসিতে আমি রেজাল্ট খারাপ করি। আমার আমার যেরকম টার্গেট ছিল যে আমি কত খারাপ? বুয়েটে আমি টেস্ট দিব, তো আমার সিজিপি আসছিল হচ্ছিল এখন আছে 4.4, জিপিএ 4.4 এইচএসসিতে। তো ওইটার জন্য আমি কিন্তু বুয়েটে আসলে ভর্তি অ্যাডমিশন ফর্মটা পর্যন্ত নিতে পারিনি। চিন্তা করেন ওই জায়গায় যদি আপনি থেমে যাইতেন, আপনার সাথে কিন্তু আমার এটা বসা হতো না। তো শুধু থেমে যাওয়াটা নিজের থেকে না, মানে আমি আমার ইভেন আমার নেইবারদের থেকে পর্যন্ত আমি ডিসকারেজমেন্ট পাইছি যে তুমি এই সিজিপি এই জিপি দিয়ে কি করবা, জীবনে কিচ্ছু করতে পারো না, তোমার লাইফ শেষ। তোমার লাইফ নেই, তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে কি পড়বা, প্রাইভেট ইউনিভার্সিটিতে তো টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, রেদার দেন তুমি এই বছর গ্যাপ দিয়ে নেক্সট ইয়ার আবার এইচএসসি অ্যাটেম্প্ট করো, দেন তুমি ইউনিভার্সিটিতে যাও। কি পরিমাণে একটা মেন্টাল স্ট্রেস থাকে। এখন তো আমরা বড় হয়ে গেছি, আমরা হয়তো এটা এখন সামলাতে আমরা পারবো। কিন্তু আপনি যখন চিন্তা করেন ইন্টারমিডিয়েটে আপনার বয়স কত, তখন আপনি যে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের কথা একটা শুনতে পারতেছেন, একটা বাচ্চার মনে কতটুকু মানসিক একটা চাপ সৃষ্টি করতে পারে এবং ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলতে পারে এই মানসিক চাপে। এক্স্যাক্টলি। তো ওইখান থেকে আমি বলবো যে এই জিনিসটা আমি আসলে আমার জন্য যেরকম হয়েছে, এটা আমি আমি অন্যদের জন্য আমি বলবো এইভাবে যে ওনার ওই কথা থেকে আমার নিজের মধ্যে একটা জেদ কাজ করে, যে গোল যেটা আমি 2013 সালে নাসায় যাই রোবোটিক্স কম্পিটিশনের নর্থ সাউথ ইউনিভার্সিটি। এর আগ পর্যন্ত কোথাও আমি বলি নাই যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি যে ভার্সিটিতে পড়ি, কোন ভার্সিটিতে গিয়ে কোথাও আমার প্রোফাইল কোথাও আমি লিখতাম না, কারণ ওনার যে কথা ছিল যে তুমি এইটা দিয়ে পড়াশোনা করে কিছু করতে পারবে না। তো আমার জেদটা ছিল যে আমি করে তারপর আমি বলবো যে আমি এখানে আসি। আচ্ছা, তো নাসা থেকে আপনি ইউএসএ তে গেছিলেন প্রোগ্রামের জি, জন্য, জি। এটা এক্সপেরিয়েন্সটা যদি আমাদের একটু বলতেন। আলহামদুলিল্লাহ এটা হচ্ছিল আমাদের তখন একদম প্রথম দিকে নাসা লুনাবোটিক্স কম্পিটিশন, যে সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ইউনিভার্সিটির যারা তারা হচ্ছিল রোবট বিল্ড করে, ওইগুলির একটা কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া ফিল আপ করে
ডেমো ওগুলি হচ্ছিল আপনার প্রেজেন্ট করতে হয় নাসার কাছে। দেন নাসা হচ্ছিল 50টা টিমকে ইনভাইট করে তাদের জন এফ কেনেডি সেন্টার ফ্লোরিডাতে মেইন কম্পিটিশনটাতে বাংলাদেশ থেকে কয়টা টিম ছিল? বাংলাদেশ থেকে তখন ছিল 3টা টিম, আমাদের একটা ছিল ব্র্যাক আর এআইবি। আর বুয়েটের কোনো টিম ছিল না? বুয়েটের কোনো টিম ছিল না, কোনো সরকারি ইউনিভার্সিটি ছিল না। তো তারপর ওইখানে গিয়ে যে হচ্ছিল যে আমার এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে আই ওয়াজ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট যে ডিরেক্টলি ফেস টু ফেস আমরা রকেট লঞ্চ এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি। তো এইটা আসলে একটা খুবই চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। তো এবং নাসার যে ওখানে এত বড় বড় সায়েন্টিস্ট, ওদের সাথে কথা বলা, ওদের ল্যাবে কাজ করতে পারা, কারণ আপনার 1 উইকের একটা ওয়ার্কশপ থাকে ওইখানে, যেখানে আপনাকে অনেক ইনস্ট্রুমেন্ট দেওয়া হয় যাতে আপনার রোবটটাকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন, টিউনিং করতে পারবেন, আরও কম্পিটিশন হবে ওগুলির জন্য। তো এবং ওই ধরনের রিয়াল রোবোটিক্স ইঞ্জিনিয়াররা এসে আমাদের সাথে অ্যাজ ইফ মানে আমাদের এজেন্টের মতো আমরা বলতেছি রিসার্চ পেপার হয়তো পড়েছেন, ওনাকে আপনি সরাসরি ওনার সাথে তাদেরকে বলতেছি আমার এটা করা লাগবে, তারাই সেটা আমার করে দিতেছে আমার এজেন্টের মতো। তো ইট ওয়াজ অ্যামেজিং। এরকম আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনার জবের ক্ষেত্রে, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কতটুকু সাহায্য করেছে? এইটা আমি বলবো এটা খুব, আজকে আমি সাইরাস যেখানে আছি এইটার পিছনে এটা খুবই ইম্পর্টেন্ট। আমি শুধু একাডেমিক ক্যারিয়ার দিয়ে আমি কখনোই এখানে আসতে পারতাম না, কারণ আমাদের সময় আমি দেখছি প্রচুর স্টুডেন্ট যারা আসলে আমার চেয়ে ভালো সিজিপিএ নিয়ে আসলে ভার্সিটিতে পাশ করছে ঠিকই, কিন্তু তারা কিন্তু আজকে দেখা গেছে তারা সিইসি লাইনে, অনেকে ব্যাংকিং, অনেকে হচ্ছে হলো ফাইন্যান্সিয়াল জব, অনেকে অন্যান্য নন সিইসি সেক্টরে চলে গেছে। সিইসি সেক্টরে তারা থাকতে পারে। এটা আসলে আমাকে অনেক সময় বিমর্ষ, আমাকে হতাশ করে দেয় আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম। দেখা যায় কেউ একজন সিএসসিতে পড়ছে, অনার্স করছে, মাস্টার্স করছে, পরে দেখা যায় ব্যাংকে কাজ করছে। সেক্ষেত্রে আপনিও খুবই লাকি, আপনি প্রথম থেকে একই সেক্টরে আছেন। আমি এটা লাকি বলবো না, এটা আমি বলবো হচ্ছিল আসলে আমাদের ডিটারমিনেশন। কারণ যেটা বলছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আগের যে কোশ্চেনটা ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, যেমন আমি ভার্সিটি ফার্স্ট সেমিস্টারের পর থেকে প্রোগ্রামিং কন্টেস্ট, আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি ACM ICPCর জন্য একটা ক্লাব আছে যারা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টের জন্য, যারা বিভিন্ন অ্যালগোরিদম প্র্যাকটিস এগুলি আমরা ওখানে করি, কম্পিট করে আমাদের ভিতরে ইন্টারনাল কম্পিটিশন অ্যারেঞ্জ করে, এবং তারা ওইখান থেকে যারা ভালো করে তাদেরকে ন্যাশন ওয়াইড অ্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশনও সেন্ড করে। তো ওইখানে ওই ক্লাবের সাথে যেটা হয়েছে আমার হয়তো আমার একাডেমিক লাইনে খুব বেশি হেল্প হয়েছে আমি এটা বলবো না, কারণ একাডেমিক লাইনে অত উপরের অত ক্রিটিক্যাল অ্যালগোরিদম নিয়ে আমাদের কখনো দরকার হয় না, কিন্তু ওইখানে যাওয়ার ফলে আমার অ্যালগোরিদম আন্ডারস্ট্যান্ডিং, সিইসি সম্পর্কে আমার কম্পিটিটিভনেস, যে পছন্দ ভালো লাগে, যে একটা কম্পিটিটিভনেস থেকে কিন্তু আসলে আপনার প্রোগ্রেসটা অনেক বেটার হয়। তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটাও কিন্তু আমাকে আসলে পরবর্তীতে নাসা লুনার কম্পিটিশনে আমাদের যে টোটাল 7 জনের মেম্বার ছিল নর্থ থেকে, ওই 7 জনের মধ্যে একজন হওয়ার সুযোগ করে দিচ্ছিল। এবং দেন পরবর্তীতে ওইখানে প্রোগ্রামিং কন্টেস্টে ভালো করার কারণে কিন্তু আমার মনে আছে আমি 2014 সালের 10 এপ্রিল আমার সকাল 10টা বাজে আমার পরীক্ষা শেষ করে 12টা বাজে আমি জবে জয়েন করছি। কারণ হচ্ছে আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আমার জব আমার জন্য অফার ওয়েট করতেছিল মুক্ত সফটওয়্যার। এটাই হচ্ছিল মনে, কিন্তু আমার রেজাল্টের জন্য না, কারণ আমার এক্সট্রা কারিকুলার প্রোগ্রামিং কন্টেস্টের ওই ব্যাকগ্রাউন্ডের কারণে। কারণ ওরা জানে আপনি আসলে জানেন, একাডেমিক পাস করে হয়তো অনেকে দেখা যাবে প্র্যাকটিক্যাল নলেজটা থাকবে না, ওই এক্সাম পরীক্ষা পাস করার জন্য আপনি এক্সাম। তো আমি আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম সাইরাস ভাই, যে ওই যে একটা সাবজেক্টে পড়ে আরেকটা সাবজেক্ট, এটা আমাদের দেশে আসলে খুব কমন একটা প্র্যাকটিস, কিন্তু আমি মনে করি এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যেমন আমি কিন্তু BBMB সব কিছু করেছি আমার মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এর উপরে, আমি এইটা নিয়ে আমি আছি, আমি কোনো ক্যারিয়ার সুইচ করি নাই। এই জন্য ধরেন আমি যে আপনার ইন্টারভিউটা নিতে পারতেছি, বা আমার নিজের একটা মার্কেটিং এজেন্সি করতে পারতেছি, তো এটা অনেকে সুইচ করে ফেলে। তো এই সুইচ করাটা আসলে এটা থেকে বেরোবে কিভাবে? এটা থেকে বের হওয়ার তো আসলে আমাদের খুব আগের থেকে আসলে পরিকল্পনাটা হওয়া উচিত, কারণ নট শুধু আপনার ভার্সিটি লেভেলে এসে, এই আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয় SSC HSC থেকে শুরু হয়ে যায়। আর যদি আপনি ইউকের ইয়েতে বলেন তাহলে কিন্তু এটা আসলে GCSE লেভেলের পর থেকেই কিন্তু আপনার শুরু হয়ে যায় যে আসলে আপনি কোন ট্র্যাকে মুভ করবেন। ওই জন্য এইখানে যে জিনিসটা আছে, আপনার ওই ফ্রিডমটা আছে যে আপনার যেটা পছন্দের সাবজেক্ট আপনি পড়তে পারেন। বাংলাদেশে কিন্তু আমাদের বাবা মাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার ছাড়া আর কোনো আসলে পেশায় খুব একটা বেশি ইনকাম নাই, ভালো নাই, সুতরাং হচ্ছিল আমার বাচ্চাকে ফার্স্ট অপশন হচ্ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে। কিন্তু আমার বিশ্বাস যেটা, এবং আমি দেখছি যারা আসলে যে কোনো সাবজেক্ট এখান থেকে যদি আপনি টপ হইতে পারেন, যে কোনো হইতে পারে ইসলামিক স্টাডিজ, ইট কুড বি হিস্ট্রি, বাট আপনি যদি ভালো করতে পারেন আপনার জন্য সারা ওয়ার্ল্ডে
অনেক অপরচুনিটি আছে। পৃথিবী কিন্তু আজকে শুধু বাংলাদেশের মধ্যে আটকায় নেই, পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, গ্লোবাল ভ্যালি। তো এখানে আপনি যে বাংলাদেশ থেকে এডুকেশন নিয়েও কিন্তু যদি এখান থেকে ভালো করেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় জব করতে পারবেন। আচ্ছা, আমাদের আসলে শর্ত মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে আমাদের প্রসঙ্গ থেকে, যেহেতু আপনি আসলে অনেক ইন্টারেস্টিং, আমার নিজের এগুলো অনেক প্রশ্ন, কিন্তু আমরা যেহেতু আমাদের ইউকেতে যারা দেখছেন ইয়চ্ছর, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইয়াং যারা আছেন তাদের কাছে একটু মোটিভেশন দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া কিভাবে ওদের নিজের ক্যারিয়ার ভালো করবে। সেখানে আসলে অনেকের প্রশ্ন থাকে যে আমাজনে জব পাওয়া এবং আমাজনে জব করার এক্সপিরিয়েন্সটা কীভাবে, এবং আমাজনের জবটা আপনি কীভাবে পাইলেন এবং কী কী হেল্প করেছে আপনাকে আমাজনের মতো টেক জায়ান্টে কাজ করতে? আচ্ছা, আমাজনের জব প্রসেসটা আসলে একটু ডিফারেন্ট আমি বলবো এই কারণে, যে কারণ স্পেশালি অ্যামাজন বা আমরা বলি এটা ফ্যাং বা ম্যাং, আপনার মেটা, অ্যামাজন, অ্যাপেল, নেটফ্লিক্স, গুগল, এই কোম্পানিগুলি টপ, মাইক্রোসফটের টপ কোম্পানিগুলি। তো এখানে আপনার ইন্টারভিউ প্রসেসটা মোস্টলি হচ্ছে অ্যালগোরিদমিক বেসিসে। তো আপনার যদি অ্যালগোরিদমিক ব্যাকগ্রাউন্ডটা বেটার থাকে তাহলে এটার জন্য আপনার জন্য ইন্টারভিউতে পাস করাটা ইজিয়ার হয়। কিন্তু তাছাড়াও এখন আপনার ধরেন আপনি ভার্সিটি লেভেলে আপনি প্রোগ্রামিং কন্টেস্ট করেন, অনেকের ধারণা হয় যে আমি প্রোগ্রামিং কন্টেস্ট তো করি না, আমি তো অ্যালগোরিদম ব্যাকগ্রাউন্ড আমার তো ভালো না, আমি হয়তো চান্স পাবো না। কিন্তু জিনিসটা আসলে তা না। মানে একটা হচ্ছিল আপনার লং টার্ম এডুকেশন, যেটা অবশ্যই আপনার জন্য হেল্পফুল, কিন্তু একটা হচ্ছিল কোচিং। আপনি যদি একটা কোচিং ফলো করেন, যে আমি ইন্টারভিউর জন্য আমি 6 মান্থের একটা কোচিং নিব, কিভাবে? এই কোচিংটা হচ্ছিল শুধু আপনি অ্যালগোরিদমিক প্র্যাকটিস করবেন। কার এখানে কাছে কিভাবে? অনেক ধরনের অনেক ওয়েবসাইট আছে, লিড কোড, কোড ফোর্সেস, বিভিন্ন প্রোগ্রামিং সাইট আছে, যেখানে হচ্ছিল আপনি টপ কোডার, এখানে আপনি বিভিন্ন টাইপ অফ প্রবলেম, এবং যেগুলি হচ্ছিল এখানে আপনি দেখবেন অ্যামাজন, ফেসবুক, গুগল, এখানে কি কি প্রবলেম মোস্টলি আসে ওগুলির একটা লিস্ট থাকে। তো অ্যাকচুয়ালি ওইখানে যে লিস্ট আছে ওই প্রবলেমের একটাও আপনার আসবে না, কিন্তু ওগুলি প্র্যাকটিস করার ফলে ওই সিমিলার টাইপ অফ প্রবলেম যখন আসবে আপনি সলভ করার জন্য ক্যাপেবল হয়ে যাবেন। ইটস জাস্ট লাইক আপনার টেস্ট পেপার সলভের মতো। বাংলাদেশে আচ্ছা, যে হ্যাঁ। আপনি টেস্ট পেপার সলভ করতেন এসএসসি পরীক্ষার আগে, ওইরকম আপনি যদি একটা 3 মান্থসের 6 মান্থের প্রিপারেশন নেন, দ্যাটস এনাফ ওয়ান থিং। আর বাংলাদেশ থেকে যখন বাহিরে আমরা এই জব ইন্টারভিউগুলোতে একটা অন্যতম খুব ক্রিটিক্যাল জিনিস থেকে হচ্ছিল কালচারাল ফিটনেস বা কালচারাল রেডিনেস আমরা বলি। কারণ বাংলাদেশে আমাদের জব এনভায়রনমেন্টে কিন্তু আসলে এই জিনিসটা কখনো কনসিডারই করা হয় না, যে আপনি আসলে কালচারালি কতটুকু ফিট হবেন এখানকার জব এনভায়রনমেন্টের সাথে। এক্সপ্লেন করতেন আমাদের। এক্সপ্লেন করা হচ্ছে, যেমন বাংলাদেশে আমি যে জিনিসটা পাইছি যে প্রত্যেকটা এমপ্লয়ি অ্যাকচুয়ালি এমপ্লয়ারকে খুব, এমপ্লয়ার এমপ্লয়িকে ট্রাস্ট, ওদের ট্রাস্ট বন্ডটা একটু খুব লুজ। তো যে কারণে হচ্ছিল একটা এমপ্লয়ি যখন বলে যে আমি সিক, এমপ্লয়ার আসলে খুব একটা বিশ্বাস করতে চায় না যে আসলে সে সিক। ভিডিও কল দেয়, আমার এক্সপেরিয়েন্স আছে, আমি দেখেছি। হ্যাঁ, তো কিন্তু বাহিরে কিন্তু এই জিনিসটা এইভাবে না। এখানে তারা বিলিভ করে যে আমার এমপ্লয়ি যা বলতেছে সত্য বলতেছে। তো এই ক্ষেত্রে আসলে যে আপনি একটা গুড মাইন্ডসেটে, যে আপনি যে ওই ধরনের অনেস্টলি কাজ করার, আপনি নিজে সেলফ মোটিভেটেড পারসন, আপনি ওনারশিপ নেন, আপনি নিজে হলো যে কোনো প্রবলেম ডিপ ডাইভ করেন, আপনি কোম্পানির প্রবলেমটাকে নিজের প্রবলেম হিসেবে আপনি দেখেন, এই ধরনের মাইন্ডসেট আছে কিনা আপনার। তো এই জিনিসটাই হলো তারা খোঁজে, যাতে তাদের লাইফটা আসলে ইজিয়ার হয়। আদারওয়াইজ কিন্তু আপনাকে প্রত্যেকটা এমপ্লয়ার বা প্রত্যেকটা ম্যানেজার যদি তার এমপ্লয়িকে ক্রুটিনাইজ করতে থাকে, এভরি টাইম মাইক্রো ম্যানেজ করতে থাকে, তাহলে কিন্তু এটা আসলে তাদের জন্য, লাইফের জন্য হেলদি না। হ্যাঁ। আর তারপর আপনি আমাজন ছেড়ে আপনি সেন্সবারিতে কাজ করছেন এবং স্পেসিফিক একটা নিশ একটা নিয়ে ক্লাউড ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কাজ করতেছেন। এটা কাজের এক্সপিরিয়েন্সটা কিরকম? ক্লাউড একটা সময় আসলে আমাদের সব কিছু যে চিন্তা করি, যে আজকের পার্সোনাল ওয়েবসাইট বলেন, যে কোনো কিছু পিসিতে রান করতো। এখন কিন্তু আসলে ওই যে পিসিতে যে আমি রান করব, ওইটার যে অ্যাভেলেবিলিটি এনশিওর করা, ওইটার মেনটেনেন্স, এটা আসলে এখনকার যুগে এটা সামঞ্জস্যপূর্ণ না। কারণ আপনার প্রত্যেকটা বাসায় গিয়ে আপনার এই জিনিসটাকে মেনটেন করা নিজের পার্সোনালি, এটা আসলে একটা স্কেলেবল সলিউশন না। যে আমি আমার আজকে ইউজার আছে 1000, কালকে 10,000 হয়ে গেল, আমি হঠাৎ করেই তো আমার সার্ভারটাকে আমি বাসার মধ্যে বাড়ায় ফেলতে পারবো না। তো সেই জন্য আসলে কিন্তু এই ক্লাউড সলিউশনগুলি আসছে, AWS বলেন, জিসিপি বলেন, অন্যান্য ক্লাউড প্রোভাইডার যারা আছে। তো এখানে কাজ করার ফলে আপনার অনেক কমপ্লেক্সিটি, যেই সার্ভার লেভেল কমপ্লেক্সিটি, যেটা কিন্তু তারা সলভ করতেছে, আপনি মোর আপনার অ্যাপ্লিকেশনের দিকে ফোকাস করতে পারতেছেন, যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। তো আজকের যুগে যদি আমরা ম্যানুয়ালি আমার কম্পিউটার ফিক্স করা, আমার CLI দিয়ে, আমার কমান্ড লাইন দিয়ে আমার লিনাক্স মেশিনটাকে অপারেট করতে পারা ইজ নট এনাফ।
রেদার দেন হচ্ছিল আপনি কিভাবে একটা হেডলেস সার্ভারে কিভাবে কমিউনিকেট করতেছেন, কিভাবে আপনার অটো স্কেলিং করতেছেন, কিভাবে আমার সার্ভিসগুলির হাই অ্যাভেলেবিলিটি আমার ইনশিওর করতে, পার্টিশন টলারেন্স করতে হচ্ছে। এই জিনিসগুলি হচ্ছিল কিন্তু অন্য দিক থেকে আমাদের কমপ্লেক্সিটি অ্যাপ্লিকেশন লেভেলে বেড়ে গেছে। এগুলি এডুকেশন আমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা ভার্সিটি লেভেল কিন্তু আজ থেকে যখন আমি আমার 14-15 ইয়ার্স এগো যখন আমি ইউনিভার্সিটি ছিলাম তখন কিন্তু ক্লাউড বলতে কিছু ছিল না, তো এআই না, এআই ছিল না। ক্লাউড চ্যাপ্টার বলতে কিছু ছিল না। আমরা কিন্তু ক্লাউড নিয়ে কিন্তু ওইখানে আসি তো, এবং আমি বিশ্বাস করি আজ থেকে 10-15 ইয়ার্স পরেও কিন্তু আসলে হয়তো এআই আমাদের এই জিনিসগুলিকে আরো অনেক ইজিয়ার একদিক থেকে করবে, আরেক দিক থেকে সফিস্টিকেটেড করবে। তো আমাদের সিসির কম্পিউটার লাইনে যারা কাজ করতে চায় তাদের কিন্তু আসলে লার্নিংটা এভরিডে যদি আমরা যদি কোথাও থেমে যাই যে না আমি আর গ্রো করবো না, তাহলে এখানে আপনি অবসোলিউট হয়ে গেলেন। তো প্রিয় দর্শক, সাইরাস ভাইয়ের কথায় আমার যেটা মনে হলো, আমাদের আসলে যারা ক্যারিয়ার নিয়ে আমরা ফোকাস এবং ক্যারিয়ার নিজের প্রস্তুতি করতেছি, প্রতিদিন কিন্তু শেখার কোনো শেষ নেই, সবসময় শিখতে হবে। এবং আমাদের আজকের এপিসোডটা মোর টেকনিক্যাল হয়ে যাইতেছে, যেহেতু আপনি টেকনিক্যাল পার্সন, কিন্তু আমার দর্শক কিন্তু সব ধরনের আছে, নন টেকনিক্যাল পার্সন আছে। তো আমার জন্য একটু সহজ করতে হবে, তো আমি ক্যারিয়ার রিলেটেড কিছু প্রশ্ন করবো। যে আমি সবাইকে এই প্রশ্নটা করি ভাইয়া, মানে আমাদের আসলে যে LB24 আমরা যে ইয়ুথ শোটা শুরু করেছি, আমাদের কিন্তু পিওর, আমাদের কিন্তু কোনো বাণিজ্যিক, আপনি দেখেন কোনো স্পন্সর নাই কিন্তু আমাদের প্রোগ্রামে। আমাদের একদম পিওর একটা উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের কমিউনিটি ইয়াংদের মধ্যে একটা পজিটিভ বার্তা পৌঁছে দেওয়া, ওদের একটু ক্যারিয়ার মেন্টরশিপ করা, কিভাবে নিজে ক্যারিয়ার ভালো করবে, এই পিওর এটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এখানে আমরা যেটা আক্ষেপ করি, দেখা যায় আইটি সেক্টরে, যেহেতু আপনি আইটি সেক্টরে সব ইন্ডিয়ানরা বা অন্যান্য, কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু কি ট্যালেন্ট নাই? ট্যালেন্ট অবশ্যই আছে। তো এটা কেন হচ্ছে না? এই প্রবলেমটা কি? এটা থেকে আমরা আসলে কিভাবে বাঁচবো? একজন ইয়াং যারা এদেশে আছে, স্টুডেন্ট ভিসায় হোক অথবা পিএসডব্লিউতে হোক, ও নিজেকে কিভাবে প্রস্তুত করবে এরকম একটা জায়ান্টের সাথে কাজ করার জন্য, একটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে কাজ করার জন্য কিভাবে কাজ করবে? ২ টা প্রশ্ন আপনি মনে রাখেন। একটা হইতেছে বাঙালিরা কেন নাই, ইন্ডিয়ানরা কেন ডোমিনেট করতেছে? সেকেন্ড হইতেছে একজন স্টুডেন্ট কিভাবে প্রিপেয়ার করবে? তো আপনি আমার প্রথম আনসারটা পড়ে দেন, তারপরে আমার সেকেন্ড আনসারটা দেন। আচ্ছা, যদি বলি আমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে বাঙালিরা কেন পিছিয়ে আছে এবং ইন্ডিয়ানরা। আমাদের 20 কোটি মানুষ, আমাদের এই দেশে এই ইউকেতে কমিউনিটি দেখেন, আমাদের কত স্টুডেন্টরা এখানে আছে, প্রতিনিয়ত আসতেছে, কিন্তু তারা এরকম ভালো ভালো কোম্পানিতে কেন সুযোগ পাচ্ছে না? পাচ্ছে না। আমি যেমন আমার এক্সপিরিয়েন্স বলছি, আমাদের ইউনিভার্সিটি লেভেল থেকে আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে হ্যাঁ আমাদের থিসিসটা ডান হবে, তারপর আমরা একটা জবের জন্য দেখবো, জব খুঁজবো, জব করব। আপনি যদি আমি ইন্ডিয়ার অনেকের আমার কলিগ আছে, আমি ওদের সাথে কথা বলছি, তো ওইখানে কিন্তু সিস্টেমটা এই না। আপনার হচ্ছে যখন একটা স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের পরে যায় তখন হচ্ছিল সে মোর ফোকাস অন যে কোন টপিক্সে সে হলো তার থিসিস করবে, ওইদিকে ফোকাস হয়। অ্যান্ড দেন থার্ড ইয়ার কমপ্লিট করার পর কিন্তু সে অলরেডি জব খোঁজা শুরু করে দেয়। থার্ড ইয়ারে তারা জব খোঁজা শুরু থার্ড ইয়ারে করে। তো আমরা তখন চেষ্টা করি কিভাবে আমরা পাস করব পরীক্ষায়। এক্স্যাক্টলি, তারা প্লেসমেন্টের জন্য চিন্তা করা শুরু করে দেয় যে কোন কোন কোম্পানি, ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড প্রোফাইল সার্চ করে, এবং ভার্সিটিগুলি কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে গাইড করে যে তুমি কিভাবে তার সিভিটা কমপ্লিট করবে, তার কি কি এক্সপিরিয়েন্স সে গেইন করতে পারে, কি কি প্রজেক্টে সে করতে পারে, কোন কোন কোম্পানি তার সাথে স্যুট করে তার প্রোফাইলের সাথে, ওগুলিকে গাইড করা, ওদের কোনো মেন্টরশিপ, কোনো অ্যালুমনাইস অ্যাসোসিয়েশন থাকলে ওইখানে তাকে অ্যাটাচ করা, এই নেটওয়ার্কিং করাটা ভার্সিটি থেকে অনেক বড় হেল্প। কিন্তু আমাদের দেশে কিন্তু এই কালচারটা নাই। ইউকেতে আছে, আমি ইউকেতে আছে কিন্তু বাংলাদেশের কালচারটা নাই। তো বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা আসছে তারা আসলে ওই ইন্ডিয়া থেকে যদি ইন্ডিয়ার সিস্টেমের মতো থাকতো, ওরা কিন্তু প্রিপেয়ার থাকতো, এখানে আসার পরে ওইটা কাজে লাগাইতো। তো এইখানে আমাদের অনেক বড় একটা ইনফরমেশন গ্যাপ তৈরি হয়, যে নেটওয়ার্কিং নাই, যার কারণে আমাদের যেখানে যে জব অপরচুনিটিগুলি আছে, যে আজকে কী ধরনের চাচ্ছে, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি থার্ড ইয়ার থেকে জানতো যে আমাকে ফোর্থ ইয়ার শেষে আমি ওই কোম্পানিতে জয়েন করার জন্য আমাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে, সে কিন্তু শুরু করে দিতে পারতো। রেদার দেন ফোর্থ ইয়ার পরে সে একটা অলস টাইম কাটায় নিজেকে ডিমোটিভেটেড করে যে আমি জব খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো আমার মনে হয় এখানেই সেটেল ডাউন করতে হবে, এখানের জন্য যে কোনো আমি একটা কোম্পানিতে আমি যা পাই তাতে নিজের ক্যারিয়ারটাকে লো করে ফেলা। তো এই জিনিসটা আসলে কিন্তু ওইখানে হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আসলে ইন্ডিয়ানরা অনেক আগে গেছে। আমার সেকেন্ড কোয়েশ্চেন আনসার, সেকেন্ড কোশ্চেনটা যে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা এই দেশে আছে, ওরা নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে এবং কেন ওরা সুযোগ পাচ্ছে না? এইখানে আমাদের যারা কমিউনিটিতে আছে তাদের জন্য আমি যেটা সাজেস্ট করব যে মোস্টলি যে আমরা যখন ইউনিভার্সিটি যে একটা কিছু কেরিয়ার ফেয়ার হয়, এখানে যে কেরিয়ার ফেয়ারগুলিতে গিয়ে তাদের সাথে নেটওয়ার্কিং করা। এখানে আপনার জব রিকমেন্ডেশন, কারণ প্রথমে যখন আপনি একজন ফ্রেশার হিসেবে আসেন
তো ফ্রেশার হিসেবে যখন আপনার ইন্টারভিউয়ের জন্য কিন্তু আমি অ্যাটলিস্ট অনেককেই ইন্টারভিউ রিজেক্ট করে দিই যে না আমি আসলে তো আমার এই খানে আসলে আমাকে তাকে এটা এটা শিখাইতে হবে, আমার ওই টাইম নেই, আমি এখন তাকে রিক্রুট করতে পারবো না। তো রেদার দেন যদি আমার একটা সিভি আসে যেখানে আসলে সে হয়তো কোনো কোম্পানিতে এর আগে জব করেনি, নাই থাকতে পারে জব না করে, কিন্তু সে কিছু পার্সোনাল প্রজেক্ট করছে, হ্যাঁ, প্রজেক্টটা করছে, কিছু পার্সোনাল প্রজেক্ট আছে, তার নিজের কিছু পোর্টফোলিও আছে, নিজের একটা সাইট আছে যেটা আসলে আমাকে একটা ইন্টারেস্টিং ভাইব দেয়। আচ্ছা ওকে, সে তো নিজের সেলফ ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, সে নিজে কিছু করছে, দেখি তার প্রজেক্টটা কি করছে। অ্যাটলিস্ট আমি ইন্টারভিউতে কিছু নিয়ে তো টপিক নিয়ে কথা বলতে প্রজেক্ট পারবো। নিয়ে প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন আসলে তার ভিতরে জিনিস কি আছে। এক্স্যাক্টলি, আমি প্রজেক্টটা নিয়ে তার সাথে কথা বলতে পারবো। তো প্রজেক্ট যদি না থাকে তাহলে আসলে আমি কিন্তু মানে সিভিতে নিয়ে আমি শুধু তুমি ভার্সিটিতে কী করছো এটা দিয়ে কিন্তু আমার স্কিল সেট প্রমাণ হয় না। তো এইখানকার আমি যে যারা অ্যাপ্লাই করে মোস্টলি বাংলাদেশি, যে তাদের হচ্ছে আমি সিভিতে শুধু দেখি যে আমি ব্যাচেলার করছি, আমি এই কোম্পানিতে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দ্যাটস ইট, কিন্তু তার যে কোনো পার্সোনাল প্রজেক্ট আছে বা তার কোনো পোর্টফোলিও আছে যেগুলো আসলে সে নিজে প্রেজেন্ট করতে পারে আমাদের সাথে, এই ধরনের কিছু কিন্তু আমি সিভিতে আমি খুব কম পাই। এটা একটা জিনিস। আর দুই হচ্ছিল সেই নেটওয়ার্কিংয়ের কথা যেটা বলছিলাম, রেফারাল। এখানে রেফারাল খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ দেখা যায় যে একজন হয়তো বা কারণ আমাদের একটা জব পজিশনের জন্য থাউজেন্ডস অফ সিভি আসে, তো সব কিন্তু একটা চোখের ফাঁকে হয়তো আমার সে একটা তার খুব ইম্পর্টেন্ট খুব একটা প্রজেক্ট সে করছে, সেটা লিখছে ও হয়তো সিভিতে, কিন্তু সিভিতে হয়তো সেভাবে হাইলাইট করতে পারেনি, সামহাও আমাদের চোখে ওটা পড়ে না, কারণ আমরা একটা সিভি চেক করার জন্য ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট সময় ইউজ করি। 2 মিনিটের বেশি একটা সিভি তাকানোর সময় নেই আমার। তো ওই সময় যদি আমি এটা না চোখে পড়ে তবে, কিন্তু যখন একটা রেফারাল আসে তখন কিন্তু আমরা সিভিটাকে আসলে ভালোভাবে দেখি, কারণ রেফারেল সিভিগুলো আলাদাভাবে কম করে একটা ডিফারেন্ট ফোল্ডার সর্টেড থাকে, যেটা এই রেফারেলে আসছে, এবং রেফারেলে যারা রেফারেলটা দেয় তাদের ওইখানে নোটসটা থাকে, তখন আমরা নোটসটা ওটা কেয়ার করি, কারণ যে নোটসটা হয়েছে সে আমার কলিগ। তো সেই জন্য এইখানে আমরা বলবো নেটওয়ার্কিংটা বাড়ানো, যে আমরা বাংলাদেশি স্পেশাল বাংলাদেশি কমিউনিটি যারা আছে একত্রিত হওয়া, ওইটার মধ্যে একই কালচার এবং আমাদের আগে থেকে মাইন্ডসেট তৈরি করা যে না আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আবার অনেক বড় আছে, এবং এআই থেকে শুরু করে রোবোটিক্স, অটোমেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড, অনেক ধরনের জিনিস। তো আমি ওই ধরনের ফোকাস কিছু গ্রুপ কিছু মানুষের যদি আমি নেটওয়ার্কিং করতে পারি, ওইটা কিন্তু আমার আসলে নেক্সট ফোর্থ ইয়ার শেষে বছর শেষে জব পাওয়ার জন্য খুব হেল্প। তো আমি সিরিয়াস ভাই আপনার কাছ থেকে যেটা বুঝলাম আমি একটু সহজ করে দিই, দেখেন আপনার হয় কিনা। প্রথমে হচ্ছে আমার এই দেশে আমি ধরেন স্টুডেন্ট হিসাবে আসছি অথবা পিএসডব্লিউতে আছি, আমার এখন থেকেই আমার প্রজেক্ট আমার সিভি নিয়ে আমার কাজ করতে হবে। আমার যদি সিভি আমি যার কাছেই যায় না কেন ও যেন বুঝতে পারে যে আমার সব কিছু জানি, এবং লিঙ্কডিন এখানে অনেক বড় একটা কাজ করবে। হ্যাঁ, লিঙ্কডিন নিয়ে আমরা একটু কথা বলবো। সেকেন্ড হইতেছে আপনি আমাদের নেটওয়ার্কটা বাড়াইতে হবে, আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে যারা এখানে কাজ করতেছে ওদের সাথে যোগাযোগ করতে হবে এবং একটা নিশ নিয়ে কাজ করতে হবে, কারণ নিশ নিয়ে কাজ না করলে আপনি তো আমার তখন সিভি আমার জব খোঁজাটা আমার জন্য খুব ভালো হবে। সেকেন্ড, এটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা একটা এপিসোড করেছিলাম, তালহা এখানে ছিল, আপনার তো পরিচিত তালহা, যেটা একটা মেনটেন করেছিল, ও একটা শুরু করেছে যে সপ্তাহে ও 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেয় মেন্টরশিপ করার জন্য, ওর কোম্পানিতে অনেকে রেফার করে। ইন্ডিয়ানরা দেখা যায় বা অন্যান্য দেশেরা, ইন্ডিয়ানরা বিশেষ করে ওরা দেখেন পার্সোনাল রেফারেন্সে কিন্তু ওরা খুব ভালো কাজ করে। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের কমিটির মধ্যে ওইটা এখনো হয়ে ওঠে নাই। তো এরকম আপনারা যারা আছেন তারা যদি এরকম করেন যে মেন্টরশিপ করেন, আপনারা নিজের আমাদের বাঙালি কমিটির একজন ভালো লোককে এরকম করেন, সবাই যদি উইকে অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, তা আপনি কি মনে করেন আসলে এটা প্রভাব পড়বে এবং আসলে এই সবার আমাদের কমিউনিটির মানুষ আরো বেশি সুযোগ পাবে? ভাইয়া দেখেন, আমি অবশ্যই আপনার সাথে এটা তো দ্বিমত করার কোনো অপশন নেই। আপনি যদি আজকে একটা ব্যাগই শুধু ধরলাম, একটা ব্যাগ যদি আপনি রেগুলারলি একই জায়গাতে রাখেন তাহলে দেখবেন ওই জায়গাতে একটা দাগ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তো সিমিলারলি আপনি যদি কোনো একটা এফোর্ট দেন, 1 ঘন্টা হোক, এটা অল্প, রেগুলার 1 ঘন্টা যদি আপনি একটা এফোর্ট দেন, এটার ডিফারেন্ট মেক করতে অবভিয়াস এটা করবেই। তো আমাদের সমস্যাটা হচ্ছিল যে আমাদের এখানে স্পেশালি আমাদের বাংলাদেশ কমিটি, যে আমাদের লাইফে আমরা এত বিজি, আমরা আমাদের লাইফ এনজয় করা নিয়ে এত বিজি যে আমাদের আসলে আমি এই জিনিসটা আমি খুবই দুঃখিত। আমি এই জিনিসটা আমাদের বাংলাদেশি কমিটির আমি নেগেটিভ সাইড হিসেবে বলবো যে আমি ইন্ডিয়ানদেরকে দেখি যে তারা অ্যাকচুয়ালি তাদের লাইফ এখানে এসে তাদের কেরিয়ারের পিছনে তারা ইনভেস্ট করে, যে আমি একটা ট্রেনিং করি, আমি একটা কোর্স করি, আমি একটা পেইড কোর্স নেই, অনলাইনে একটা কোর্স করি বা একটা ইয়ে করি, কিন্তু বাংলাদেশে এটা কিন্তু আমরা করি না। আমরা রেদার দেন চিন্তা করি আমরা হচ্ছিল একটা দামি জুতা কিনবো, একটা গুচির সানগ্লাস কিনবো,
ঠিক আছে? এটা একদম সত্য কথা। তো ওইখানে আমরা তারপরে আমরা আফসোস করি আমি জব পাচ্ছি না। আমাদের ওই প্রফেশনালিজমটা নাই যে আমাদের প্রফেশনালি আমাদেরকে শুধু নট অনলি মানে আমাদের বাংলাদেশে আরেকটা জিনিস আমরা বলি সফট স্কিল, যে কমিউনিকেশন বাড়ানো, সফট স্কিল যেগুলি আছে আমাদের, ওগুলির পিছনে যে আমাদের ইনভেস্টমেন্ট করা দরকার, এগুলো আমরা করি না। আমি সারাস ভাই, আমি অনেক গেস্টের সাথে আমি কথা বলেছি। আমার মনে হয় আজকে 13-14 নম্বর এপিসোড হবে। সব যারা এখানে সফল ব্যক্তি, সবার একটা আমি যেটা দেখেছি, দর্শককেও আমি বলতে চাই, ওদের মধ্যে কমন একটা জিনিস দেখেছি যে জবের ক্ষেত্রে ওরা অনেক আগে থেকে প্রিপেয়ার ছিল, নিজেকে জানতো কিভাবে কাজ করবে এবং এটা নিয়ে অনেক ফোকাস ছিল। এটা নিয়ে ওরা কাজ করছে, বিভিন্ন কোর্স করেছে, বিভিন্ন মেন্টরের সাথে কথা বলেছে, প্ল্যান ওয়ে হেড করছে, 4-5 বছরের আগে থেকে প্ল্যান করতেছে, প্ল্যান করে ওইভাবে ওরা আগাইছে। এখন আমি পাশ করলাম, পাশ করার পরে আমি চাকরি খুঁজতেছি র্যান্ডমলি। আমার কিন্তু আগে থেকে আমার কোনো প্রিপারেশন ছিল না এই লেকিংসটা, কিন্তু ইন্ডিয়ান আসলে অনেক বেশি ওরা কোর্স করে। যে আমি সবসময় বলি যে যে আসলে এত ফ্রি কোর্সে আছে, আপনি পেড কোর্স বাদ দেন ভাইয়া, গুগলের, তারপর ম্যাটার, তারপর অ্যান্থ্রোপিকের, তারপর ওপেন এআই এর এত কোর্স আছে। এগুলো যদি কেউ কোর্সও করে, অবশ্যই আপনি দেখেন এগুলা অ্যান্থ্রোপিকের কোর্স দেখেন অথবা ওপেন এআই কোর্সগুলো দেখেন, যেগুলো অনেকগুলা কোর্স করা আছে, আপনি সিভিকে কুই গুরুত্ব দিবেন না দিবেন না? অবশ্যই দিব, অবশ্যই দিব, কিন্তু মানে আমার ওখানে পেইড কোর্সের বলার মূল রিজনটা ছিল যে আমাদের আমরা হ্যাঁ, আমি বুঝছি, আমরা হ্যাঁ। বুঝি যে আমরা যেটা হচ্ছিল ফ্রি, তো ওকে আমি আমার নিজের পেসে যে কোনো সময় করব, কিন্তু আসলে ওই যে নেওয়া হইলো আর কখনো কমপ্লিট করা হইলো না। কিন্তু পেইড কোর্সের ক্ষেত্রে কিন্তু নিজের ওই থ্রাইভটা থাকে যে ওকে আমার এই টাইমের মধ্যে শেষ করতে হবে, এটা আমার কস্ট মাই মানি। আচ্ছা, আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে করে ফেলি, যে সবার প্রশ্ন, সবাই বলে করে যে এআই আমাদের চাকরিটা খেয়ে ফেলবে। এটা আসলে কতটুকু সত্য? এইটা কিছু দিক থেকে সত্য, আবার কিছু দিক থেকে ভুল। আমি এটা এই কারণে বলি, যেমন আমার আমার একটা এক্সপিরিয়েন্স, আমি রিসেন্টলি আমার একটা নিজের বিজনেসের একটা প্রজেক্ট আমি করতেছিলাম। তো আমি 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 নিজে কখনো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে খুব একটা কাজ করি নাই, অল্প অল্প করে। তো যেটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইতে হইতো, আমি জাস্ট 2 উইকেন্ড নিজে নিজে প্রম্পটিং করে মোটামুটি একটা প্রোডাকশন লেভেলের আমি অ্যাপ বানায় ফেললাম প্রথম, মানে ফর গোয়িং ফর এমভিপি। হ্যাঁ, ওই জিনিসটা আমি কিন্তু যদি একজন আমার ইঞ্জিনিয়ার দিয়ে করাইতাম, হয়তো 2 মান্থস, অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার দিয়ে আমার 2 মান্থস লাগতো। তো 2 মান্থসের কাজ আপনি কতদিনে করছেন? তো 2 ডেজে করছি। 2 ডেজে করছেন। তো যেটা হচ্ছে হলো উইথআউট এনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট উইথাউট এনি এক্সপেরিয়েন্স। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স। তো এখানে আমি বলবো একজনের তো জব কমে গেছে, ঠিক আছে, ট্রু। কিন্তু কিন্তু এই যে আপনি প্রম্পটটা তো জানেন দেখেই তো আপনি করতে পারতেছেন। হ্যাঁ, প্রমটাও হয়তো কেউ ধরেন আপনার একজন যে নন টেক পার্সন, সেও অ্যাকচুয়ালি একটু প্রম্পট নিয়ে নাড়াচাড়া করে সেও করতে পারবে, খুব একটা ইয়ে করবো না। কিন্তু এইখানে আমার টেক ওয়েটা হচ্ছিল এই, আজকে যখন আমার এমভিপিটা যদি সাকসেসফুল আমি দাঁড়া করাইতে পারি, আমার কোম্পানিটা দাঁড়ায় যায়, তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি একজন অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার হায়ার করতেই হচ্ছে। কারণ আমার যদি সফটওয়্যারে কোনো বাগ আসে, কোনো প্রবলেম আসে, যখন প্রোডাকশন লেভেল সফটওয়্যারে অনেক মানুষের কাছে থাকবে, তখন কিন্তু আমি এআই এর উপর এটা ট্রাস্ট করতে পারবো না, এআই এর উপর ডিপেন্ড করতে পারবো না। তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি কিন্তু দেখেন কি হচ্ছে, এআই এর জন্য মনে হচ্ছে যে ইনিশিয়ালি যে অনেকের জব চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু নাম্বার অফ কোম্পানিজ বাড়তেছে, হ্যাঁ, হ্যাঁ। চাকুরির অপরচুনিটি বাড়তেছে, এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট। এন্টারপ্রেনারশিপ ভাই বাড়তেছে। আমি আপনার সাথে একমত। আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলি যে আমার তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। সো অনেকের ডিজিটাল মার্কেটিং পাশাপাশি ওয়েবসাইটেরও আমাদের অনেক কাজ করতে হয়। তো এরকম একজন এন্টারপ্রেনিউর আসছে, উনি নিজে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে, উনি পেইড, আপনি তো জানেন অনেকগুলো, আমি আর নাম বলতেছি না, অনেকগুলো পেইড এরকম ওয়েবসাইট আছে যেখানে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। উনি খুব সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসছে। এখন আমাদের কাছে প্রবলেম নিয়ে আসছে, ওনার ওয়েবসাইটে সব কিছু আছে, মানুষ পেমেন্ট করতে পারে না, মানে মানুষটা ইউজ করতে পারছে না। ওয়েবসাইটটা এত সুন্দর, একদম আপনার অ্যানিমেটেড ওয়েবসাইট, কিন্তু ওনার কোনো কাজে আসতেছে না, বিকজ ওখানে অনেক জিনিস ফিক্স করতে হয়, অনেক অনেক বাগস আছে, ওখানে কাজ করতেছে না, মানুষ ওর বাকেটে অ্যাড করতে পারতেছে না। পরে আমাদের কাছে আসছে, আমরা আলহামদুলিল্লাহ সলভ করে দিছি। তো এরকম মানুষ কিন্তু একজন লাগতেছে, হ্যাঁ, উনি কারো না কারো এখানে হেল্প করতে পারতেছে। আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা অনেকক্ষণ কথা বললাম। এখন আপনার অন্যদিকে একটা কথা বলি, আমি যতটুকু জানি আপনার রেস্টো নামের আপনার একটা কোম্পানি আছে। তো আপনি নিজে একজন, এই যে সেন্সবারিতে কাজ করা, আমাজনে কাজ করার পাশাপাশি আপনি ইউকেতে একজন উদ্যোক্তা হলেন, এটা কেন? এবং উদ্যোক্তা আসলে হওয়া কি এই দেশে খুবই সহজ চাকরির পাশাপাশি? এই দেশে আমি যদি আমি পরের কোশ্চেনটাকে আগে ইয়ে করি যে উদ্যোক্তা হওয়া সহজ কি সহজ না, তো আমি বলবো এই দেশে আসলে যেই পরিমাণ উদ্যোক্তা হওয়ার অপরচুনিটি আছে, সেটা বাংলাদেশে নাই। কারণ আমাদের এখানে ইউকেতে কিন্তু জব এনভায়রনমেন্টে আপনার যে 8 ঘন্টা,
এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা হয় বড় কোম্পানিগুলো, যে কোনো মোটামুটি কোম্পানিগুলিতে, মিডিয়াম লেভেল কোম্পানিগুলিতে, যে আপনার 8 hours অফ ওয়ার্কিং আওয়ার, এরপর 8 কিন্তু hours 8 hours 8 hours মিনস 8 hours, 8 hours মিনস 8 hours 1 minute না। হ্যাঁ, তো আপনার দিন শেষে কিন্তু 16 hour থাকে হাতে। তো যেটা কিন্তু, এবং আপনার যদি মোটামুটি ট্রান্সপোর্টেশনে কিন্তু বাংলাদেশে যেরকম জ্যামে ট্রাফিকে অনেক টাইম নষ্ট হয়, আপনার এনার্জি নষ্ট হয়, কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা নাই। ব্যবসাটা করা হচ্ছে সহজ ভাই, কোনো মামা চাচা খালা খালু কেউ লাগে না, কোনো আপনার নিজে নিজে একা করতে ইয়ে হবে লাগে না। এবং এখানের যে জিনিসটা আরেকটা আমি বলবো, যে বাংলাদেশে আমরা যেরকম যে প্রফেশনাল জিনিসের পিছনে টাকা খরচ করতে আগ্রহী না। কোনো একটা প্রফেশনাল টুলস আমরা নিজেদের জন্য, রেদার দেন আমাদের লাইফস্টাইলের জন্য আমরা খরচ করি খুব। কিন্তু এখানে কিন্তু এটা তা না, এখানে লাইফস্টাইলের জন্য যেরকম খরচ করে তার চেয়ে বেশি কিন্তু মানুষ নিজের প্রফেশনাল ডেভেলপমেন্ট, নিজের যেটাতে আমাদের বেটার হবে, কাজের প্রফেশনালিজম ভালো হবে, ওই জন্য কিন্তু তারা এখানে টাকা খরচ করে। এবং বাংলাদেশে আপনি ধরেন অনলাইন পেমেন্ট বলেন, সার্ভিস বলেন, ওইখানে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু একটা বড় একটা ব্যারিয়ার বাংলাদেশে এখন স্টিল অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। তো এখানে কিন্তু আপনার কোনো ওটিপি চায় না, কোনো কিছু চায় না, আপনার ডিরেক্ট ডেবিট সিস্টেম আছে, আপনার বিজনেস গ্রো করানোর জন্য আপনার মানে ফাইন্যান্সিয়ালি আপনাকে কোনো কিছু নিয়ে থিঙ্ক করতে হবে না, কারণ অলরেডি ওইখানে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়ানো আমি আছে। আমার ইউকেতে ক্লায়েন্ট যারা আছে আমার ডিজিটাল মার্কেটিং এর, আমি হয়তো 4-5 জন ক্লায়েন্টের আমি চেহারা দেখছি, আমি পার্সোনালি চিনি, বাদে অনেক ক্লায়েন্ট আছে আমি জীবনেও কথা বলি নাই, মানে আমি মিটিং করছি, ফোনে কথা বলছি, ইভেন ভিডিও কনফারেন্সে কথা বলি না, কিন্তু আমি 2 বছর 3 বছর হয়ে যেতেছে ওদের সাথে আমি কাজ করতেছি। এবং আপনি পেমেন্ট পাইতেছেন, না, আপনার পেমেন্ট আমি কোনো পাইতেছি, tension- ডিরেক্ট ডেবিট কোনো করা, tension পেমেন্ট নাই। নিয়ে আমার টেনশন নাই। আমার কিন্তু কোনো টেনশন নাই। বাংলাদেশে আমার কাজ করার যেটা এক্সপিরিয়েন্স, বাংলাদেশে আমার সিলেটে ঢাকায় 2 জায়গায় আমার মার্কেটিং এজেন্সি ছিল, মাস শেষে টেনশন থাকতো টাকাগুলো কিভাবে উদ্ধার করবো। Exactly. 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে যেত এই টাকা, এটার জন্য আমার 2 জন মানুষ রাখতে হইতেছে শুধু আমার ডিউ পেমেন্টটা কালেক্ট করার জন্য। আপনি যখন এই প্রবলেমটা থেকে সলভ করতে পারছেন, তখন যখন কিন্তু আপনার উদ্যোক্তা হওয়াটা আপনার জন্য সহজ। হ্যাঁ, আমার সহজ। হ্যাঁ, ইরেস্টো আসলে জিনিসটা কি, এটা আপনার কিভাবে কাজ করে? ইরেস্ট্রো হচ্ছে হলো আমাদের, যদি বলি আমার নিজস্ব একটা বিজনেস আমরা শুরু করছি এটা রিসেন্টলি। আপনার এটাকে ইপস সিস্টেম, স্পেসিফিক টু দ্য রেস্টুরেন্ট ওনার্স অনলি। তো আমি দেখলাম হচ্ছে হলো আমাদের এখানে যারা বাঙালি কমিউনিটি আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে আমার রেস্টুরেন্ট বিজনেসে জড়িত। বাংলাদেশি কমিউনিটি যদি ইউকেতে আপনি, স্পেশালি লন্ডনে, সব মোস্ট অফ দেম হচ্ছে হলো। হ্যাঁ, আমাদের তো এই এটা আমাদের মার্কেট লিডার। তো তারা কিন্তু যে এখানে যে অরিজিনালি যে অনেকগুলি আসলে অন্যান্য যারা পিওএস সিস্টেম আছে, আম, তাদের সাথে কিন্তু দেখা যাচ্ছে ওই সার্ভিস লেভেলটা, কমিউনিকেশনটা তারা তাদের এক্সপ্রেস করতে পারতেছে না, যে আমার এইটা দরকার। কারণ এক এক রেস্টুরেন্টের রিকোয়ারমেন্টটা এক 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 রকম, রকম এক এক রকম থাকে, যে তারা যে জেনারেলাইজ সলিউশনটা দিচ্ছে এটা যে তার জন্য ফুলফিল করবে তা না, রেদার দেন তার জন্য যে একটা প্রবলেম আসছে ওইটাকে আপনার কাস্টমাইজড ভাবে সলভ করে দেওয়া, কুইকলি রেসপন্স করা। এক্সেলেন্ট। তো এইটা হচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের মূল ফোকাস, যে বাংলাদেশি স্পেশালি আমরা যে টার্গেটের, যে বাংলাদেশি কমিউনিটির যে কোনো ধরনের রেস্টুরেন্টগুলিকে আমরা আগে টার্গেট করতেছি, যে তাদের জন্য কাস্টমাইজ সলিউশন আনা এবং প্রায়োরিটি বেসিসে এনি ইস্যু যাতে আমরা কুইকলি ফাস্টার সলভ করতে পারি, রেদার দেন একটা ব্যাকলগে অনেক কিউ করে যে বড় কোম্পানিগুলিতে যাতে আমরা ডিলে করে তাদের আসলে বিজনেসের আসলে তো ওদের জন্য একটা ক্ষতিকর। যে আমি যদি আজকে আমার একটা প্রবলেম নিয়ে আমার পিওএস সিস্টেমটা একদিন 2 দিন 1 সপ্তাহ পরে থাকে, তাহলে আমার বিজনেসের জন্য এটা আসলে খুবই প্রবলেমেটিক। তো তো বাংলাদেশে যারা ধরেন এই দেশে স্টুডেন্ট আছে অথবা স্টুডেন্ট হিসেবে সবাই পিএইচডি আছে, তাদের আপনি কি পরামর্শ দিবেন যে বিজনেসের এনভায়রনমেন্ট, আপনার তো অলরেডি এক্সপিরিয়েন্স, আপনার জবের এক্সপিরিয়েন্স আছে, উদ্যোক্তা হওয়ার এক্সপিরিয়েন্স আছে, তো কোনটা আপনার জন্য সহজ মনে হচ্ছে? এখন এখানে প্রসপেক্ট একটু ডিফারেন্ট আমি বলবো, এই কারণ পিএসডাব্লিউর পরপর কিন্তু তার ভিসা স্পন্সরশিপ লাগবে। কারণ আপনি উদ্যোক্তা হয়ে গেলে কিন্তু আপনার জন্য এখনকার যে ইমিগ্রেশন লতে সেলফ স্পন্সরড হওয়াটা একটু ডিফিকাল্ট। একটু ডিফিকাল্ট, কিন্তু প্ল্যান হেড করা থাকলে প্ল্যান হেড যদি আপনি করতে পারেন এবং আপনার যদি ওই ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে, ধরেন এখন যেটা সেলস স্পন্সরশিপে যেটা সবচেয়ে বেশি হোম অফিস যেটা দেখে যে ফাইন্যান্সিয়াল অ্যাফোর্ডেবিলিটি। ওরা দেখতে চায় যে আপনার বিজনেসটা এনাফ টাকা জেনারেট করতেছে যে আপনি একজন মাইগ্রেন্টকে স্যালারি করতে পারেন, স্যালারিটা পেমেন্ট করতে পারেন, কোনো মডার্ন স্লেভারি হবে না। Exactly. এটাই উদ্দেশ্য। তো সাইরাজ ভাই, আসলে থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার সাথে আসলে তো আমার ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ নিতে পারতাম, অনেক ইন্টারেস্টিং, অনেক প্রশ্ন আমার মাথায় ছিল, কিন্তু সময়ের অভাবে এগুলো করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি যেটা করবো, দর্শককে প্রমিস করবো, সাইরাজ ভাইয়ের সাথে আমরা সেকেন্ড আরেকটা এপিসোড করবো, আরও কোয়েশ্চন নিয়ে আরও ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। কিন্তু আমরা ধরেন চেষ্টা করেছি সাইরাজ ভাইয়ের জীবনের গল্পটা জানা, ওনার সফলতার রহস্যটা জানা, এবং ওনার 2টা সেক্টর নিয়ে আমরা কথা বলেছি। একটা হইতেছে ওনার চাকরি যেটা, আর একটা হইতেছে ওনার উদ্যোক্তা হওয়ার লাইফ, 2টা নিয়ে আমরা কথা বলেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে
আপনারাও কিভাবে করতে পারবেন, এখান থেকে আপনারা কি টেকওয়ে নিবেন এবং টেকওয়েটা নিয়ে নিজের ক্ষেত্রে আপনারা কিভাবে কাজে লাগাবেন। তো ব্যবসার ক্ষেত্রে হোক অথবা আপনার কোনো চাকরির ক্ষেত্রে হোক। তো সাইরাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এখানে আসার জন্য, এবং দর্শক উদ্দেশ্যে যদি শেষ কোনো মেসেজ থাকে আপনার, একটু আপনি বলতে পারবেন। না, থ্যাংক ইউ ভাই, আপনার এখানে আমার আমন্ত্রণের জন্য আবার। আম, এখানে আমি বলবো যে সব দর্শকদের জন্য, স্পেশালি ইয়াং জেনারেশনের জন্য, লেগে থাকো, হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দেন। জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক অনেক প্রবলেম আসবে। আম, জীবনে আমি আমার লাইফে অনেক প্রবলেম ফেস করছি। অনেক সময় মনে হয়েছে যে না, এখানে মনে হয় আর পারবো না, কিন্তু হ্যাঁ, আহ, উঠে দাঁড়ানোই জীবন, হ্যাঁ, ছেড়ে দেওয়াই আসলে না। লাইফ স্টার্টস আফটার কমফোর্ট জোন। ইয়েস। তো অবশ্যই প্রিয় দর্শক, আমাদের কমফোর্ট জোনটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং যেটা আমার যেটা মনে হয় সবচেয়ে কি টেকওয়ে আপনারা এখান থেকে আপনাদের এই এপিসোড থেকে নিতে পারবেন, যেটা হচ্ছে যে আপনার প্ল্যান হেড করা, নিজেকে প্রস্তুত রাখা, নিজের কেরিয়ারের ক্ষেত্রে এবং নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে আপনাদের টাইম ইনভেস্ট করতে হবে, মানি ইনভেস্টমেন্ট করতে হবে। এবং হয়তো আপনি প্রথমে যখন একটা সফল একজন ব্যবসায়ী হবেন, সফল একটা কোম্পানিতে আপনি কাজ করবেন, তারপর হয়তো আপনি বিলাসিতা করতে পারবেন। তার আগে আপনি কেরিয়ারে মোর ফোকাস করেন, এবং লিঙ্কডইন এবং বাকি যেগুলো প্রোফাইল, সিভি মেকিং, এগুলো সব ক্ষেত্রে যোগাযোগ করেন। অবশ্যই কেউ যদি, আমি এটা বিশ্বাস করি, কেউ যদি সাইরাস ভাইয়ের সাথে যোগাযোগ করতে প্রয়োজন মনে করে যে ওনার মেন্টরশিপের প্রয়োজন, অবশ্যই সাইরাস ভাই এবং বাকি সবাই এখানে হেল্প করবে। এবং আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী এপিসোডে আপনাদের নতুন কোনো গেস্টের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবারও আপনার সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।